ভারত এই প্রতিটি বিষয়ে দ্বিমত পোষণ করেছে, যেমন বিএনপি অলসতা দেখিয়েছে। বরং ভারতের সত্যিকার ইন্টারেস্ট রক্ষা হবে যদি তারা প্রতিবেশীর সাথে একটা সৎ সম্পর্ক তৈরি করে। বিএনপির এই ৭২-এর সংবিধানের প্রতি এত প্রেম, এত এই পরিমাণ কনসার্নের কারণটা কি? ৭২-এর সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে মৌলিক যেটা ত্রুটি, ৭২-এর সংবিধানের কিন্তু বৈধতা নাই আমি মনে করি। ভারত আগেও দেয়াল লিখন বিএনপি নেতাদের মন্তব্য এবং ভারতের মন্তব্য, ভারতের সেনাপ্রধানের মন্তব্য এবং ভারতের মিডিয়ার যে সমস্ত প্রচার সবকিছু এক সুতায় গাদা এমন মন্তব্য করেছে অনেক রাজনীতিবিদ। তো বিএনপি আসলেও কি ভারতের কাছে বিক্রি হয়েছেন কিনা, তারেক রহমান কি ভারতের কাছে বিক্রি হয়েছে কিনা, কারণ না হলে তারা কেন ভারতের সুরে কথা বলছে? অবশেষে একজন জামাত নেতা এবং বিএনপি নেতার সাথে এবং রাজনৈতিক আলোচকরা এই বিষয়টি আলোচনা করেছেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপি মূলত কেন ভারতের সাথে কথা বলছে, নাকি আসলে বিএনপির সুরেই ভারত কথা বলছে। আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। সময় আসে তাহলে জাতি চিন্তা করে দেখবে। বিএনপির এই ৭২-এর সংবিধানের প্রতি এত প্রেম, এত এই পরিমাণ কনসার্নের কারণটা কি? এই পরিমাণ ধরে রাখার না, জন্য আমার চেষ্টার কাছে কারণটা সেটা কি? মনে হয় না যে বিএনপি সংবিধান সংশোধন কমিটি, ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিটি, তারাও কিন্তু অনেক ফান্ডামেন্টাল পরিবর্তনের পক্ষে বলেছেন, এবং যারা প্র্যাকটিক্যালি সংবিধানের বিশেষজ্ঞ, তারা প্র্যাকটিক্যাল কথা বলছেন, ফিলোসফিক্যাল কথা না। সেটা হচ্ছে দিনাজপুরে যদি কোনো একজন কৃষক তার জমি নিয়ে সমস্যা হয়, ২ কাঠা জমি নিয়ে, চাষের জমি নিয়ে সমস্যা হয়, তাকে আসতে হবে পর্যায়ক্রমে, তাকে আসতে হবে ঢাকার সুপ্রিম কোর্টে সেটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য। সংবিধানের কারণে যেটা এরশাদ সাহেব চেষ্টা করেছিলেন, এই সুপ্রিম কোর্টকে, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে আলাদা করতে পারেননি, মানুষের সেবাগুলোকে দোরগোড়ায় দিনাজপুর পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তো এই ঢাকা কেন্দ্রিক, এটা একটা ছোট উদাহরণ, এইরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যেটা এই সংবিধানের কারণে, সংবিধানের দোহাই দিয়ে এই পুরো সিস্টেমটা করা যাচ্ছে না। আমার মনে হয় আমরা এখন এই আলোচনায় ওই সাংবিধানিক দর্শন, আদর্শ এবং খুঁটিনাটি বিতর্কের দিকে আমরা এখন যেতে পারবো না, কারণ এতটা সময় আমাদের নেই যে আমরা এই সমস্ত খুবই, এই যে আপনি যেটা বললেন বিচার বিভাগকে ইয়ে করা, দোরগোড়ায় নিয়ে যাওয়া, মানে তার মানে সুপ্রিম কোর্টকে একেবারে দোরগোড়ায় নিয়ে যেতে হবে। বিচার বিভাগ তো দোরগোড়ায় আছেই, সুপ্রিম কোর্টকে আপনি দোরগোড়ায় নিয়ে যেতে হবে কিনা এটা একটা বিতর্কিত বিষয়। এটা নিয়ে অনেক হাইকোর্ট ডিভিশনকে এটা তো বিচার তো নিচে থেকে উঠতে 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 এসে শেষ পর্যায়ে হাইকোর্টে আছে, সুতরাং এটা দোরগোড়ায় নিয়ে যাওয়া তো একটা খুব সুন্দর কথা, কিন্তু দোরগোড়ায় কোন লেভেল পর্যন্ত আপনি নিয়ে যাবেন সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টকে ভেঙে আপনি ছড়িয়ে দেবেন সারা দেশে, সেটা নিয়ে কিন্তু ভিন্ন মত আছে, বিতর্ক আছে। সুতরাং না না, আমেরিকা তো একটা ইউনিটারি স্টেট না, আমেরিকা আর বাংলাদেশ তো একভাবে আপনার বিবেচনা করলে হবে না। তো সুতরাং ওই মানে ডিটেইল বিতর্কের মধ্যে আমরা এই মুহূর্তে আমার মনে হয় যাওয়ার দরকার নেই। আমরা যে কতগুলো পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা করছি ওখানে থাকাই ভালো হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কথাগুলো, সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলেছে যে সংবিধান, ৭২-এর সংবিধানের প্রতি কোনো বিশেষ প্রেম আছে, এটা আমার মনে হয় না। কেন, বিএনপি তো ৭২-এর সংবিধানকে সর্বপ্রথম তারা এটা পরিবর্তন করেছে এবং পরবর্তীকালেও পরিবর্তন করেছে। ৭২-এর সংবিধানের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসা, এগুলো তো বিএনপি করেছে। এটা তো বিএনপি সংবিধান পুনর্লেখনের পক্ষে না কেন এখন, আপনার কি মনে হয়? সেটা তো বিএনপি জবাব দিতে পারবে। তার আমি তো মনে করি যে তাদের মধ্যে নানা ভীতি আছে, আতঙ্ক আছে, যেটা একটু আগে গালিবও বললেন, যে এই সংবিধান নতুন করে পুনর্লিখনের জন্য তারা বলছেন এটা সময় উপযোগী নয়, সময় আসলে সেটা বিবেচিত হতে পারে, এটা বলেছে। তারা একেবারে আউটরাইট রিজেক্ট করে দেয়নি। মানে এই বিপ্লবের পরে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ, তখন না না, আপনি একটা ভুল করছেন। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই, কোন জাতির সংবিধান এটা লেখার পুনর্লিখন বা মৌলিক পরিবর্তন যেটাই বলেন, এটার দায়িত্ব কিন্তু জনগণের। এটা কিন্তু কোনো গোষ্ঠী, কোনো পার্লামেন্ট, কোনো কেউ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল কেউই করতে পারবে না। সংবিধান হচ্ছে ৭২-এর সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে মৌলিক যেটা ত্রুটি, ৭২-এর সংবিধানের কিন্তু বৈধতা নাই আমি মনে করি। আসলে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ৭২-এর সংবিধান বৈধ নয়। ৭২-এর সংবিধান যারা প্রস্তাব করেছিলেন, যারা তথাকথিত প্রণেতা বলা হয় যাদেরকে, প্রণেতা তো জনগণ হবে, এটা তো গণভোটে যেতে হবে, জনসম্মতি লাগবে, গণ অনুমোদন ছাড়া কোনো সংবিধান হতে পারে না। ৭২-এর সংবিধান কিন্তু গণ অনুমোদন নেওয়া হয়নি, এটা হলো পরিষ্কার।
তারাও কিন্তু এটা মুক্তিযুদ্ধকে তার একটা বিপ্লব হিসেবে ধরে নিয়ে এই বিপ্লবের মধ্য দিয়ে প্রাপ্ত ম্যান্ডেটের আলোকে তারা এটা রচনা করেছে, এবং এটা কিন্তু যে হাউস তারা তৈরি করেছিল এটা রচনার জন্য, সেই হাউস নিয়ে তো বিতর্ক প্রথম থেকে গোড়া থেকেই আছে। ৭২-এর সংবিধান প্রণয়ন, এটা গণভোটে না দেওয়া, এগুলো নিয়ে বিতর্ক গোড়া থেকে আছে। সুতরাং আমি মনে করি যে জনগণের অনুমোদন ছাড়া কোনো সংবিধান কখনো কোনো দেশে, গণতান্ত্রিক দেশে রচিত হতে পারে। এটা রচনা করবে জনগণ। কিভাবে রচনা করবে? প্রস্তাব আসতে পারে, যেমন আমাদের সংবিধান সংস্কার কমিটি যেটা, তারা কতগুলো প্রস্তাব করেছেন, কিন্তু এটা কি প্রস্তাব করার সঙ্গে সঙ্গে কি এটা সংবিধান পরিবর্তিত হয়ে গেল? তা হবে না। এটা কোনো একটা পরিষদে যাবে, সেই পরিষদে বিতর্ক হবে, আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সাব্যস্ত হবে যে এইটুকু আমরা গ্রহণ বর্জন করছি, তারপর এটা গণভোটে যেতে হবে। গণভোটে যাওয়ার পরে কিন্তু এটা পরিবর্তিত, আপনি মানে পুনর্লিখন বলেন, জনগণের মতামতের ভিত্তিতে অনুমোদন এটা নিতে হবে। সুতরাং এই যে সংবিধান সংস্কার কমিটি তার একটা প্রস্তাব করলে এটা একটা মতামত, এই প্রস্তাবটা সরকার নিয়োজিত একটি কমিটির মতামত হিসেবে তারা জনগণের বিভিন্ন অংশের মতামত নিয়েছেন, তার ভিত্তিতে তারা তাদের সুপারিশমালা প্রণয়ন করে তারা জমা দিয়েছে। এটা কিন্তু প্রথমে একটা পরিষদে যেতে হবে। সে পরিষদটা কি? সেটা জনগণের নির্বাচিত পরিষদের কাছে যেতে হবে। সেটা গণপরিষদ হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে, সেটা পার্লামেন্ট হতে পারে, অথবা সেই পরিষদ পার্লামেন্ট এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে। সেটা কিন্তু আলাপ আলোচনা করে ঠিক করতে হবে, এবং সেই পরিষদে আলাপ আলোচনা বিতর্কের মধ্য দিয়ে এটা গৃহীত হবে, এবং তারপরে গণভোট হবে, তারপরে এটা পরিবর্তনের করতে হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে, কনসিডারেশন। জনগণ ছাড়া কেউ সংবিধান রচনা, মৌলিক পরিবর্তন এটা করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মির্জা গালিব। আমাদের এই প্রোগ্রামে বাংলাদেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, ওনাকে যখন আমরা এই প্রশ্ন করেছিলাম পুনর্লিখন ভার্সেস সংশোধন, উনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে এই সংবিধান ধর্ষিত। ওনার ভাষ্যমতে উনি বলেছেন এই সংবিধান ধর্ষিত, একে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান পুনর্লিখন করতে হবে। আমি পার্সোনালি কিন্তু সেটাই মনে করি, নাগরিক হিসাবে আমিও মনে করি যে এই সংবিধান ফেলে দেওয়া উচিত। এটা জনগণের আশা আকাঙ্ক্ষার একটা মহা বিতর্কের মধ্য দিয়ে বেশ সময় নিয়ে এটা করা উচিত, এবং এটা জনগণের পরিষদে যাবে, প্রথমে প্রস্তাব হবে, একটা কমিটির মাধ্যমে হতে পারে, অন্যভাবেও হতে পারে। এটা করা দরকার, আমি ফেলে দেওয়ার পর। কিন্তু একটা রাজনৈতিক দল তো আর আমার মতো ইয়ে নেয় না, তাদের আপনার একটি প্রক্রিয়ার মাধ্যমে, একটি লেজিটিমেসির মাধ্যমে সেটি করার কথা বলেছেন। তো আমি যে প্রশ্নটি করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বদরুদ্দিন ওমরের পরে আমরা আরেকজন বুদ্ধিজীবী ফরহাদ মাজহারের ইন্টারভিউ নিয়েছিলাম। উনিও আমাদের এই প্রোগ্রামে উনি নিজে বলেছেন যে এই সংবিধান রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, এটি এতবার কাটাছেঁড়া করা হয়েছে যে একে পুনর্লিখন করতে হবে। সংবিধান সংশোধন কমিটির যিনি এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডক্টর আলী রিয়াজ, উনি বলেছেন যে উনি কোনো কারণ দেখেন না এই সংবিধান রাখার জন্য, এই সংবিধান পুনর্লিখন করতে হবে। এবং মারুফ কামাল খান উনি নিজেও উনি ব্যক্তিগতভাবে মনে করেন এটি পুনর্লিখন করতে হবে, উনি জাস্ট একটি লেজিটিমেসির কথা বলেছেন। না, আর সময়টা এবং লেজিটিমেসি ঠিক করতে হবে। জি, এই জুলাই বিপ্লবের পরে ডক্টর মির্জা গালিব, আপনার কাছে আমার প্রশ্ন, এই জুলাই বিপ্লবের পরে যখন পুরো জাতি ফ্যাসিজমের বিপক্ষে ঐক্যবদ্ধ আছে, সেখানে এর চেয়ে ভালো সময় এবং এর চেয়ে ভালো লেজিটিমেসির প্রেক্ষাপট এখন সংবিধান পুনর্লিখন না করে একে রেখে দেয়া এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে একটি পথ রাখা, একে পুনরায় ফিরে আসা, এর কি কোনো যৌক্তিকতা আপনি দেখেন? না, আমি কোনো যৌক্তিকতা দেখি না। দেখেন, এর দুইটা প্রশ্ন, আমি এটাকে দুইভাবে রিওয়ার্ডিং করবো। একটা হলো আপনি বলতে পারেন যে ওকে আমি সংবিধান পুরো বাদ দিয়ে দিলাম, আবার প্রথম থেকে লিখবো, এটা একটা। আরেকটা বলতে পারেন যে সংবিধানের মেজর রিভিশন প্রয়োজন। যখন আপনি মেজর রিভিশন বলেন, এটা আবার লেখার প্রায় কাছাকাছি একটা জিনিস আর কি। কিন্তু আপনি কোনো অবস্থাতেই, আপনি যদি এই কথা বলেন যে আমাদের সংবিধান জাস্ট হচ্ছে একটা নির্বাচিত সরকার এসে যেভাবে ছোটখাটো চেঞ্জ করে সেভাবে মাইনর রিভিশনের মধ্য দিয়ে আমরা এটাকে ঠিক করতে পারবো, এটাকে আমি কোনো অবস্থাতেই ভালো প্রক্রিয়া বলে মনে করি না। এইভাবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারবো না। আমাদেরকে আইদার কোশ্চেন তুলতে হবে, কমপ্লিটলি নতুন করে লিখবো আমি গণপরিষদ তৈরি করে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্য দিয়ে, অথবা আপনাকে বলতে হবে যে আমি একটা মেজর রিভিশন করবো। আমাদের দুইটা পথ আছে এটার জন্য। একটা পথ হলো যে সরকার যেটা এখন ফলো করতেছে, যে আপনি সংবিধান সংস্কারের জন্য একটা প্রস্তাব দিলেন, এই প্রস্তাব নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা হয়ে আমরা একটা কনসেনসাসে আসবো, কনসেনসাস হয়ে ধরেন আমরা একটা ডিক্লারেশন দিব যে ওকে আমরা এই জিনিসগুলো পরিবর্তন চাই। আমাদের মধ্যে যেই ক্ষমতায় যাবে দ্যাট ডাজ নট ম্যাটার, পরের কনস্টিটিউশন পরের অ্যাসেম্বলি যখন হবে সেই অ্যাসেম্বলির প্রথমে আমরা এইটা প্রস্তাব দিয়ে এটা পাস করে নিব, এবং এভরিবডি উইল এগ্রি উইথ দ্যাট। এটা আপনার পার্টি লাইনের বিয়ন্ডে একটা ন্যাশনাল কনসেনসাস। তাহলে আপনি একটা মেজর রিভিশন করে, সেটাই, এটা হচ্ছে একটা পদ্ধতি।
আরেকটা পদ্ধতি হলো আপনি বললেন যে আগামী নির্বাচন পার্লামেন্ট ইলেকশন হবে না, আরেকটা নির্বাচন হবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তারপর তারা নতুন করে সংবিধান লিখবে। আপনি এই ২ টা পদ্ধতির যেটা নেন, আমি মনে করব সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেন, নাগরিকদের সাথে আলাপ আলোচনা করেন, সকল স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেন। তারা এই ২ টার যেটাতে এগ্রি করে আমি ২ টাকে ইকুয়ালি ভায়াবল বলে না মনে না, করি। এটাই আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কনসেনসাস এর মধ্যে দিয়ে দ্যাটস ফাইন। উইদাউট কনসেনসাস আপনি এত বড় মেজর পরিবর্তন কিন্তু করতে পারবেন না বৈপ্লবিক যে কোনো পরিবর্তনের জন্য। কারণ আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি কিন্তু সম্মিলিত সবগুলো শক্তিকে সমন্বিত করতে হবে। তাছাড়া আপনি আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন, একজনকে ব্লেম করতে পারবেন, ব্লেম গেম করে কিন্তু আমি যেটা অর্জন করতে চাই, যেটা অ্যাচিভ করতে চাই, অনেক বড় কিছু, সেটা কিন্তু আমি করতে পারবো না। কারণ এই বিপ্লব সফল হয়েছে কিন্তু সকলের সম্মিলিত প্রয়াসে, সকলের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে। সুতরাং আমি আজকে যদি বিএনপিকে বাদ দিয়ে দিই, বিএনপিকে বিরুদ্ধে ব্লেম করতে থাকি, বিএনপিকে যদি অ্যাকোমোডেট না করি, বিএনপিকে যদি আমাদের মতে আনার চেষ্টা না করি বা মতে আনতে না পারি, তাহলে কিন্তু এটা হবে না। আমাদের বাংলাদেশের একটা আরেকটা আমি একটু শেষ করে নেই। বাংলাদেশের একটা মানে প্রবণতা হচ্ছে, আমরা একেবারে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে দেখি, দেখেন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু কতকগুলো কারণে, কতকগুলো বাস্তবতার কারণে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধ পরে কি ধরনের বাংলাদেশ হবে, কি ধরনের নীতি নির্ধারণ করা হবে, সেটা কিন্তু তখন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু নির্ধারিত হয় নাই। কিন্তু পরবর্তীকালে যে যারা ক্ষমতায় আসে, যারা ক্ষমতায় বসে, তারা কিন্তু জনগণের সম্মতি ছাড়াই কতগুলো জিনিস চাপিয়ে দিয়ে বললে এগুলোই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, প্রেরণা। এটা করা হয়েছে পরবর্তীকালে। যেমন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি করা হলো, যেমন জাতীয়তাবাদকে করা হলো, যেটা কোনো জাতীয়তাবাদ বাঙালি বাংলাদেশি যেটাই বলেন জাতীয়তাবাদ, আমি মনে করি এখন অনেকেই মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো অপারেটিভ পার্ট নাই, সেই বিষয়গুলো কিন্তু জাতীয়তাবাদ তো হচ্ছে একটা বাঙালি হোক বাংলাদেশি হোক, এটা হচ্ছে একটা চেতনা, একটা ঐক্যানুভূতি, একটা প্রেরণার নাম। এটার কিন্তু কোনো অপারেটিভ পার্ট নাই। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আপনি জাতীয়তাবাদ রেখে দিলেন, এটা কি কাজ করবে? এটা অপারেটিভ পার্ট তো নাই। এটা এরকম করা হয়েছে আর কি, কারণ ভারতে আছে আমরাও করেছি, ভারতে ভুলভাবে ছিল, আমরাও ভুলভাবে গ্রহণ করেছি। তো এখন এই বিষয়গুলো কিন্তু সকলের ঐক্যমতের ভিত্তিতে করতে হয়, কিন্তু আমরা সেটা করি নাই। একই প্রবণতা কিন্তু এখনো আছে, সেটা হচ্ছে যে আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা যখন আমরা শুরু করলাম, সে ফ্যাসিবাদ বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন সময় করলো, ব্যর্থ হলো, অগ্রসর হলো, পিছিয়ে গেল, এই যে সব শেষে ছাত্ররা এটা সব এই যে করা হলো, তখন কিন্তু কতগুলো যে আমাদের লক্ষ্য, আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা, বিপ্লবের পরবর্তীতে বা গণ অভ্যুত্থান সফল হলে তার পরবর্তীতে কি করা হবে, এই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করা হয়। তারপরে যখন এটা সফল হয়ে গেছে, তখন প্রত্যেকের দুইটা জিনিস এসছে, একটা হচ্ছে কৃতিত্বের দাবিদার, বিভিন্ন যে কে বেশি কৃতিত্ব অর্জন করছে সেটার একটা প্রতিযোগিতা, কম্পিটিশন আছে। আরেকটা হচ্ছে যে যার মতো করে চাপিয়ে দিয়ে একটা বলে দিয়ে বলছে এটাই ছিল আমাদের কি বলে গণ অভ্যুত্থানের চেতনা বা প্রেরণা। এটা বলা যাবে কিন্তু এটা করা যাবে না কি করতে হলে কিন্তু কনসেনসাস, যেটা বললেন যে সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে না এসে কিন্তু এটা করা যাবে না। কতগুলো বড় ধরনের পরিবর্তন সকলকে নিয়ে করতে হবে, মেজরিটি এবং মানে বড় ধরনের মেজরিটির মতামত পক্ষে না আসলে কিন্তু এগুলো করা যাবে না, সম্ভব হবে না। আজকে যদি বিএনপি প্রতিপক্ষে চলে যায়, বাধা দিতে থাকে, বা আমরা বিএনপিকে প্রতিপক্ষে দিয়ে দিই, বা জামাত ইসলামীকে প্রতিপক্ষ দিই, বা ছাত্রদেরকে প্রতিপক্ষে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো কোনোটাই আমরা করতে পারবো না। এই তত্ত্বাবধায়ক সরকার কিছুই করতে পারবে না। সুতরাং আমাদেরকে যারা চিন্তাবিদ, চিন্তাশীল মানুষ, চিন্তাশীল নাগরিক, তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যত বেশি সম্ভব অ্যাকোমোডেট করা, যত বেশি সম্ভব মানুষকে, মতামতকে, রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে হবে, এবং তার ভিত্তিতেই কিন্তু এই পরিবর্তনগুলো করতে হবে। না হলে আমরা কিছুই করতে হবে, দেখা যাবে যে ওই ফ্যাসিবাদী জামানার সবকিছু রয়ে গেছে, অনেক বেশি রয়ে যাবে। তো সুতরাং এগুলো পরিবর্তন করতে হলে, আমরা যদি একটা কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে ঐক্য, চেতনা, আলাপ আলোচনা, বিতর্কের মধ্য দিয়ে আমরা এগুলো চাই সেটা করতে হবে। এবং সংবিধান পরিবর্তন কিভাবে করা যায়, কতটা করা যাবে, যেহেতু আলটিমেটলি কিন্তু এটা রাজনৈতিক দলগুলো, নির্বাচিত প্রতিনিধিদের হাতেই যাবে। আমরা তো আজকেই করতে পারবো না, আমরা প্রস্তাবগুলো করতে পারবো, কিন্তু এটা আমরা কনসেনসাস তৈরি করতে পারবো, কিন্তু আমরা কিন্তু করে ফেলতে পারবো। এখানে একটা জিনিস আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। শুধু একটা জিনিস অ্যাড করতে, দেখেন 91 যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ ছিল, সেখানে আমাদের 4টা বড় পার্টি ছিল আমরা যখন গণতন্ত্র শুরু করলাম। আপনার বিএনপি, আওয়ামী লীগ,
যদিও বিএনপি আপনার 91 সরকার গঠন করছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পার্সেন্টেজ ভোটে বেশি পাইছে বিএনপির চেয়ে 91। তো বিএনপি, আওয়ামী লীগ এবং না তারপর না, হচ্ছে এই আপনার জাতীয় তথ্য দিয়ে আবার আপত্তি আছে, কারণ ওইটা তারা জোটগতভাবে ইলেকশন করেছিল, ওই হিসাবটা তারা যেটা দেয় ওই হিসাবটা কারেক্ট। আচ্ছা, মানে শুধু পার্টি না, তার সাথে ছিল। ওকে, আই গট ইট পয়েন্ট। তো দেখেন এখানে বড় 4টা দল ছিল আপনার, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এখন আপনার এই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে আপনি দেখেন আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস থেকে তার লেজিটিমেসি হারাইছে, জাতীয় পার্টি তার লেজিটিমেসি হারাইছে। তো এখানে এখন বিএনপি এবং জামাত এক ধরনের একটা দ্বিদলীয় গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে বড় 2টা রাজনৈতিক দল। তো আমি মনে করি যে এই রাজনৈতিক দল 2টার উচিত না নিজেরা এক ধরনের কোনো চিন্তার মধ্যে, ট্রমার মধ্যে অথবা ডেপ্রাইড ফিল করা, বরং তাদের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসা উচিত। এক্স্যাক্টলি। তারা এখন এই দেশের বড় রাজনৈতিক দল, তাদের চিন্তা করা উচিত আমি জাতিকে ছোট করে বললে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। এক্স্যাক্টলি, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় রাজনৈতিক এজেন্ডা পিক করে সেইটাকে ধারণ করে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে যাওয়া উচিত। বিএনপি এবং জামাতের অপেক্ষা করা উচিত না আমাকে কে ডাকবে, বরং বিএনপি এবং জামাতের জাতির কাছে যাওয়া উচিত, লোকদের কাছে যাওয়া উচিত, মানুষের কাছে যাওয়া উচিত, তাদের সাথে কথা বলা উচিত এবং নেতৃত্ব দেওয়া উচিত। আমি খুব, আপনি বোধহয় আমার সাথে এগ্রি করবেন যে এই জায়গাটাতে এখন ঘাটতি আছে। এই জায়গাটাতে অবশ্যই তাদের অনেকে বসে বসে মনে করতেছে আমাকে ডাকলো কিনা। আরে ভাই, আপনি তো বড় রাজনৈতিক দল, আপনাকে ডাকতে হবে কেন? আপনি না মানুষের কাছে না না, আপনি তো সরকার এখন, বিএনপি এখন সরকার, ক্ষমতার, তাই না? ছাত্ররা এখন সরকার, বিএনপি এখন সরকার, জামাতে ইসলামী এখন সরকার। যারা আন্দোলন করেছে তারাই তো, তাদের সম্মতির ভিত্তিতে তো সরকার। এবং ইউনূস সাহেব বারবার বলছেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি সাহসী হই, তখন আমি ক্ষমতাবান হই, তখন আমি ফিল করি যে আমি এই ক্ষমতা প্রযুক্ত করতে পারবো, প্রয়োগ করতে পারবো। কিন্তু যখন আপনারা দূরে সরে যান তখন তো আমার কোনো ক্ষমতা থাকে না। এটা উনি সঠিক কথা বলেছেন, কেন তাদের সম্মতি ছাড়া, তাদের সমর্থন ছাড়া তো এই সরকারের আসলে করণীয় কিছু থাকে না। এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে আমি বলবো আসলে যে বিএনপি যেহেতু বড় দল, বিএনপির কাছে জাতির প্রত্যাশা বেশি, এবং বিএনপিকে এটা মনে করা উচিত না যে আমাকে কেউ আসলে এখান থেকে সরাই দিতেছে, এত বড় দলকে আপনি কে সরাবে, বরং বিএনপির চিন্তা করা উচিত আমি এখন একটা বড় রাজনৈতিক দল, আমার জাতির প্রতি কর্তব্য আছে, আমার দলীয় স্বার্থের চাইতে আমার দেশের যে জাতীয় স্বার্থ সেটাকে সার্ভ করা হচ্ছে আমার বড় দায়িত্ব। তো বিএনপি যদি এই দলীয় দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমি মনে করি যে যেটা শোয়েব এর আগে প্রশ্নটা তুলছেন যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক অ্যাসপিরেশন, সেই জায়গার সাথে বিএনপির যে সম্পর্কের জায়গা, তাহলে যেইটুকু টানাপোড়েন এখন দৃশ্যমান হচ্ছে, আমি মনে করি সেইটুকু টানাপোড়েন ওভারকাম করে এই প্রজন্মকে তারা নেতৃত্ব দিতে পারবে। এবং যেহেতু বিএনপি এবং জামাত 2টা রাজনৈতিক দলের সাথে আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা একসময় জোটে ছিল, তাদের পলিটিক্যাল ফিলসফির মধ্যে অনেক জায়গায় মিল আছে, অফকোর্স ডিফারেন্ট অমিল থাকবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। তবে ওইখানে একটুখানি এক সেকেন্ড বলে নেই, ওইখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে ভিন্নমত তো থাকবেই, 2টা আলাদা দল, তাদের তো ভিন্নমত থাকবেই, কর্মসূচিতে থাকবে ভিন্নতা, তাদের চিন্তার মধ্যে ভিন্নতা থাকবে, তাদের আদর্শের মধ্যে ভিন্নতা সেটা থাকবে, কিন্তু সীমানাটা থাকতে হবে। আপনি তো ভিন্নমত নিয়ে আপনি বিরোধিতা করবেন, কিন্তু বিরোধিতার সীমানা, আপনার যে ডিসেন্সির যে কতগুলো ব্যাপার আছে, কতগুলো যে সৌজন্য, কতগুলো যে পরিবেশ সুষ্ঠু রাখার যে ব্যাপার আছে, ওই সীমারেখাটা রাজনৈতিক দলগুলো ভুলে যায়, ওটা কিন্তু বজায় রাখে। এবং দেখেন আমরা কিন্তু এখন একটা ওয়ান্ডারফুল সিচুয়েশনে আছি, যেখানে আপনার বড় 2টা রাজনৈতিক দল যাদের কাছে আমরা এই সৌজন্যতা আশা করতেছি, তারা একসাথে একসময় জোটে ছিল, একজন আরেকজনের সাথে কাজ করছে। তো এই শেয়ার্ড এক্সপেরিয়েন্সের মধ্যে তো আপনি এখন একটা ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দিতে পারেন, তাই না? আমার বোধ হয় যে বিএনপি এবং জামাতের এটা ফিল করা উচিত, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে, কিন্তু তাদের এই শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমরা আমাদের জাতীয় রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জায়গায় যাব। প্রতিদ্বন্দ্বী হবে, প্রতিপক্ষ হবে না। এক্স্যাক্টলি। আমার বোধ হয় যে সেই সম্ভাবনা কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে, এবং আমরা হয়তো একটা ভালো দ্বিদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক সিস্টেমে উত্তরণের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা পেয়েছি। আমি 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 মানে খুব স্পষ্টভাবে এটা বলবো যে রাজনৈতিক দলের কাছে জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এটা আমাদের আকাঙ্ক্ষা যে তারা এটাকে উপলব্ধি করবে এবং ধারণ করবে। জি, এর মধ্যে একটি প্রসঙ্গ বলে রাখি, যতগুলো বিষয় আমি বললাম একটু আগে, যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ থেকে শুরু করে, জুলাই প্রক্লামেশন থেকে শুরু করে, সংবিধানকে রাখা বাদ দেওয়ার প্রশ্নে ভারত এই প্রতিটি বিষয়ে দ্বিমত পোষণ করেছে। যেমন বিএনপি অলসতা দেখিয়েছে, ভারতও বলেছে যে এই সংবিধান, তাদের যেই পররাষ্ট্র সেক্রেটারি এসেছেন এবং উনি যে একটি গোপন বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে, অনেক সূত্রে দেখা গিয়েছে যে অনেকগুলো বিষয়ের মধ্যে এই সংবিধান যেন রাখা হয়, এই ধরনের একটি কথাও নাকি তারা বলেছেন, বা ভারতের পক্ষ থেকে সংবিধানের তারা বিরাট সাপোর্টার। এবং এই সংবিধান রেখে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র হিসাবে
প্রতিষ্ঠিত করা ভারতের একটি অন্যতম কূটনৈতিক লক্ষ্য। আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময় যারা নির্যাতিত হয়েছেন তারা এসেছেন এবং তারা বলেছেন যে ভারতের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র করা, তাহলে পরে ভারতের যে শোষণ নীতি সম্প্রসারণবাদ সেটি প্রতিষ্ঠিত করা যাবে। তো জুলাই বিপ্লবের পরে দেখা গিয়েছে যে বিএনপি এবং জামাত কেউই ভারতের বিপক্ষে বা ভারতের এই যে ভারতের মদদে গত 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন চললো তার বিরুদ্ধে কেউ বলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবারের জন্য ভারতের নাম উচ্চারণ করেননি। জামাতের আমির যখনই ওনাকে প্রশ্ন করা হয় উনি বারবার বলেন যে ভারতে আমরা এমন কিছু করব না যেটি ভারত মনক্ষুণ্ণ হয়, এই ধরনের একটি কথা উনি বলেন। আপনাদের কি মনে হয়, আমি দুইজনের কাছেই যাচ্ছি, আপনাদের কি মনে হয় যে ভারত আসলে বিএনপি এবং জামাত দুইজনকেই কম্প্রোমাইজ করে ফেলেছে? ছাত্র জনতার যে ভারত বিরোধী মনোভাব, ভারতীয় আধিপত্যবাদ খতম করার যে প্রেরণা, সেখানে একটি বড় গ্যাপ দেখা যাচ্ছে এই দুই দলের কমিটমেন্টের জায়গা থেকে। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে প্রথমে যেতে চাই। না দেখেন, এখানে আমি যদি প্রথমে ভারতের দিক থেকে এই প্রশ্নটাকে দেখি, সেটা হচ্ছে যে ভারত আগেও দেয়াল লিখন ঠিক মতো পড়তে পারে নাই, এখনো ঠিক মতো পড়তে পারতেছে না। কারণ তারা যদি আগে দেয়াল লিখন পড়তে পারতো তাহলে বাংলাদেশের একটা মাত্র রাজনৈতিক দলকে গণতন্ত্র থেকে বের হইয়া একটা ফ্যাসিবাদী সিস্টেম তৈরি করাতে তারা যাবতীয় হেল্প করতো না। তারা মনে করতো এটা রিস্কি প্রজেক্ট, এটা যে কোনো সময় ফেল হবে এবং ফেল করলে পরে তার ন্যাশনাল ইন্টারেস্ট এখানে ঝামেলার মধ্যে পড়বে। এবং এখন দেখেন যে এই প্রথম প্রজেক্ট যখন ফেল হলো, তারপর তাদের যে দ্বিতীয় প্রজেক্ট, যে এখন তারা রিয়েলাইজেশন করবে যে না, এখন আসলে আমার পররাষ্ট্রনীতি চেঞ্জ হওয়া দরকার এবং বাংলাদেশে একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া, সকল রাজনৈতিক দল এবং সকল নাগরিকের সাথে আমার সম্পর্ক তৈরি করা দরকার। তারা এখন পর্যন্ত সেই জায়গায় নাই। আমরা বড় ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন দেখছি আমরা, তাই না? তো এটা আসলে ভারতকে উপলব্ধি করতে হবে যে সে যদি বাংলাদেশের উপরে এক ধরনের আধিপত্যবাদী মানসিকতা লালন করে, তার মধ্য দিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় ভারতের ইন্টারেস্ট রক্ষা হবে না, বরং ভারতের সত্যিকার ইন্টারেস্ট রক্ষা হবে যদি তারা প্রতিবেশীর সাথে একটা সৎ সম্পর্ক তৈরি করে, সকল প্রতিবেশী দেশের মধ্যে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মিউচুয়াল রেসপেক্ট থাকবে, পিস থাকবে, একজন আরেকজনের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, ভালো প্রতিবেশী থাকবে। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রতিবেশী দেশের সাথে যখন আপনি কথা বলবেন তার সম্পর্কের ব্যাপারে সেখানে কিছু টেক্সট বুক জিনিস আছে যেগুলো রাজনৈতিক দলকে মেনটেন করতে হবে। তো এই টেক্সট বুক বক্তব্য কিছুটা ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি এট দ্য সেম টাইম আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে যে গত 16 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেইখানে ভারতের যে পররাষ্ট্রনীতি ছিল যে এটাকে অল আউট সাপোর্ট দেওয়া, এই পররাষ্ট্র নীতি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং ভারত যদি তার এই পররাষ্ট্র নীতি পরিবর্তন না করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা নিয়ে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। ভারত কি এই নীতি পরিবর্তন করেছে আপনার মনে হয়? পতিত স্বৈরাচার না, এখন পর্যন্ত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত, শেখ হাসিনা প্রতিনিয়ত ভারতে বসে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, আপনার কি কোনো লক্ষণ দেখেছেন যে ভারত তার কিছু পরিবর্তন করেছে? না, আমি এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতেছি না যে তাদের কোনো রিয়েলাইজেশন আছে, কিন্তু আমি মনে করি যে তাদের নিজেদের ওন ন্যাশনাল ইন্টারেস্ট এটা পরিবর্তন প্রয়োজন। জি, জনাব মারুফ কামাল খান, একই প্রশ্ন আপনার কাছে। আপনি আপনার এক বক্তব্য প্রশ্নের জবাবে বলেছেন যে বিএনপিতে নানা মতের নানা পথের লোক আছে, তো এর মধ্যে কি ভারতপন্থী একটি গ্রুপও আছে যারা ভারতের স্বার্থকে রক্ষা করতে চাচ্ছে? ভারত অনেকটা দিশেহারা হয়ে গিয়েছে আওয়ামী লীগ পতনের পরে, কিন্তু বিএনপির মধ্যে কি এমন কোন এলিমেন্ট আছে যারা নানা পথ এবং মতের মানুষ থাকা মানে কিন্তু বিদেশি এজেন্ট থাকার কথা আমি বলি। ভারত তো একটা বিদেশ, একটা ভিন্ন দেশ, তার স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলে থাকা মানে তো সে তো কুইসলিং, সে তো বিশ্বাসঘাতক। সেরকম লোক মানে থাকলে থাকতে পারে গুপ্ত ভাবে, কিন্তু এরকম থাকার কোনো সুযোগ নেই। একটা রাজনৈতিক দল কিভাবে আরেকটা দেশের এজেন্টকে তার দলে ধারণ করে? যেটা মির্জা গালিব অত্যন্ত পরিষ্কার করে বলেছেন সেটা হচ্ছে এই না, প্রথমে আমি এটা বলে নেই, সেটা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে যে পলিসি তারা গ্রহণ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী পলিসি। তারা কিন্তু বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের কোনো দল, কোনো রাজনৈতিক দল বলেন বা কোনো সরকার বলেন, জনগণ বলেন, আমাদের ভারত বিরোধী কিন্তু কেউ না। আমরা আমাদের স্বার্থটা আদায় করতে চাই, আমরা আমাদের, এবং ভারত আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাক, আমরা শুধু এইটুকু চাই। আমরা তো ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছি না, আমরা তো কোনো ভারতের ব্যাপারে কোনো শত্রুতার কোনো নীতি গ্রহণ করছি না বা কোনো কার্যক্রম গ্রহণ করছি না।
যত বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী সমস্ত কার্যক্রম কিন্তু দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, বিভিন্ন সময় ভারত গ্রহণ করে এই পাহাড়ি এলাকায় যে শান্তি সব সব বাহিনী থেকে শুরু করে শুরু করে। সবকিছু কিন্তু ভারতের মাটিতে ট্রেনিং, ভারতের অর্থে পরিচালিত। অবশ্যই অবশ্যই বাংলাদেশের 30,000-এর বেশি সেনাবাহিনী সদস্য নিহত হয়েছে এই ভারতের প্রত্যক্ষ মদত। অবশ্যই। এবং এই যে কাদের বাহিনী, তারা যেটা 75 সালের পরে তারা আশ্রয় প্রশ্রয় মদত ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সমস্ত বাংলাদেশের যারা বাংলাদেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দুর্বৃত্ত, তাদেরকে আশ্রয় প্রশ্রয় মদত দেওয়া, সেটা সবসময় তারা দিয়ে এসছে, এখনো দিচ্ছে। তো সুতরাং ভারত হচ্ছে বাংলাদেশ বিরোধী, এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে চাই, আমরা তো ভারতের কাছে বিরুদ্ধে কোনো অবস্থান কখনো গ্রহণ করিনি বাংলাদেশ, এবং করার মতো অবস্থাও আমাদের নেই। আমরা করেছি কখনো? আমরা কি ভারত জনাব মারুফ কামাল খান, বাংলাদেশের জনগণ ভারতের জনগণের বিরুদ্ধে না, কিন্তু ভারতের সম্প্রসারণবাদী যেই কট্টর অর্থাৎ হিন্দুত্ববাদী আপনি আমার সরকারবাদের আমার বিরুদ্ধে। কথাটাই বলছেন, তারা বাংলাদেশ বিরোধী যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে আমরা তার বিরোধী, ভারতের জি, বাংলাদেশ মানে বিরোধী। তার বিরুদ্ধে। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হুম, বিএনপি কি ভারতের এই যে শোষণ, নিপীড়ন, সম্প্রসারণবাদ হুম। তার বিরুদ্ধে কোনো স্পষ্ট বক্তব্য দিয়েছে? আমি আবারও সবসময় উল্লেখ করছি সবসময় যে দিয়েছে, সবসময় বিএনপির দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অগাস্ট বিপ্লবের পরে একটিবার ভারতের আমি বিরুদ্ধে কিছু আমি বলেননি। তার কেন বক্তব্য, শুনছেন? আমি তার সমস্ত বক্তব্য ফলো করিনি, বলেছেন কিনা আমি বলতে পারবো আপনাকে না। আপনাকে আমি একটা অ্যানালজি দিচ্ছি যে মালদ্বীপে যখন লাস্ট ইলেকশন হলো, মালদ্বীপের এখন যিনি প্রধানমন্ত্রী তিনি অল ইন্ডিয়া আউট বা ইন্ডিয়া আউট একটি ক্যাম্পেইন চালিয়েছেন নির্বাচনী এবং উনি ক্যাম্পেইন। তো জি নির্বাচনী ক্যাম্পেইন এবং উনি নির্বাচিত হওয়ার আগে পরে ইন্ডিয়াকে নাম উচ্চারণ করে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে নাম উচ্চারণ করে অনেক বক্তব্য দিয়েছেন এবং মালদ্বীপের জনগণ তাকে এর জন্য এই একটি এজেন্ডাতে নির্বাচিত করেছে। তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন এই ধরনের এই এত বড় বিপ্লব হয়ে যাওয়ার পরেও ভারতের বিরুদ্ধে টু শব্দটি করছে না? না, কোন সেটা উল্লেখযোগ্য সেটা নেতাকর্মী না, করছে না? আমি সেটা এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি সারফেস হয়েছে যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, ওনাকে দেখা যাচ্ছে উনি অমিত শাহ বসে আছেন, উনি দাঁড়িয়ে আছেন অনেকটা করজোড়ে। আমি জানি না এই ছবিটা কোন প্রেক্ষাপটে তোলা হয়েছিল, কবে তোলা হয়েছিল, কিন্তু বিএনপি কি এরকম নতজানু অবস্থায় আছে এখনো ভারতের প্রতি? আপনার কি মনে হয়? কখনোই ছিল না। দল হিসেবে বিএনপি কখনোই ভারতের প্রতি নতজানু অবস্থায় ছিল না। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব অর্জন করেনি। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের ছিল না। এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব 1975 সালের 7ই নভেম্বরে যে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্ব অর্জন করে। এবং এইটা কিন্তু পরবর্তীকালে 111, তথাকথিত 111 এর মাধ্যমে কিন্তু এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আবার কম্প্রোমাইজড হয়ে যায়। এই ক্রোনোলজিগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। সুতরাং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জনের যে প্রথম পদক্ষেপ, এবং দলের নেতা হিসেবে, দলের প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান প্রথম গ্রহণ করেছে, এটা হচ্ছে এই বাস্তবতাটা কিন্তু সে আমাদের জিয়াউর রহমানের বিএনপি কি এখনো আছে? অবশ্যই আছে। এই বাস্তবতাটা আমাদেরকে প্রথমে স্বীকার করতে হবে, মানতে হবে এবং জানতে হবে। তার পরবর্তীকালে আপনি যদি দেখেন, বেগম খালেদা জিয়া, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যদি আপনি দেখেন, বেগম খালেদা জিয়া যতবার, কত সহস্রবার এই ব্যাপারে ভারতের যে আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের ব্যাপারে বাংলাদেশ এবং কর্মসূচি পালন করেছেন, অসংখ্যবার প্রেস কনফারেন্স করেছেন, জনসভায় বলেছেন, সব বলেছেন। এবং এটা বিএনপি বোধহয় সর্বাধিক উচ্চারিত হয়েছে, বা বাংলাদেশের স্বার্থের ব্যাপারে যে বার্গেনিং, সেটা বিএনপি সবচেয়ে বেশি করে। কিন্তু বিএনপি তো যুদ্ধ করবে না, কোনো দল কিন্তু, একটি রাজনৈতিক দল যুদ্ধ করবে না। একটি রাজনৈতিক দল কিন্তু আলাপ আলোচনার দরজা বন্ধ করে দেবে না। ভারত তো একটা প্রতিবেশী রাষ্ট্র, তার কাছে আমার আলাপ আলোচনা, তার সঙ্গে আমার দর কষাকষি, এই অবস্থা থাকতে হবে। সেটা আছে, সেটা সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি জাতীয় স্বার্থ, যেটা আওয়ামী লীগ করে, জাতীয় সার্বভৌমত্বের ব্যাপারে আপনি ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করবেন, এবং বিএনপি এটা করেনি। এবং বিএনপি যদি এটা কখনো করে, দেশের জনগণ এটা পরিষ্কার বুঝতে পারবে, এবং এটা ভারত কিন্তু জানে। আমরা নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারি, নানা ধরনের কথা বলতে পারি, কিন্তু ভারত কিন্তু সবচেয়ে ভালো জানে যে বিএনপি তার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করবে কিনা, ভারতের কাছে আত্মসমর্পণ করবে কি করবে না, সেটা কিন্তু ভারতীয় যারা পরিচালক, ভারতীয় যারা রাষ্ট্র নায়ক, তারা কিন্তু জানে।
এবং জানে বলেই যে জনাব তাদের তাদের জনাব মারুফ কামাল খান। সর্বাত্মক জি বিরোধিতা কিন্তু এখনো বিএনপির বিরুদ্ধেই অটুট আছে। তারা এই যে করে যাচ্ছে, জি তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেনি। তারা কিন্তু এখনো চেষ্টা করছে যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে। তারা এখনো চেষ্টা করছে জি আওয়ামী লীগকে যাতে। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। তো কিন্তু তাহলে পরে এই যে বিএনপির বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের এত মিল কেন? আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। বিএনপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক, তাই তো? কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান, মাত্র ৩-৪ দিন আগে ভারতের সেনাপ্রধান বলেছেন বাংলাদেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভালো। নির্বাচন হলে পরে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। এই যে বক্তব্যের মিলগুলো, এগুলো কিভাবে হচ্ছে? ভারত যা চায় বিএনপি তা চায়, বা ভারতের চাও বিএনপির চাওয়া তো একই রকম। আমি না একটু বলি না, এখানে। ভারত যা চায় বিএনপি তা চায়, এটা খুবই সরলীকরণ এবং এটা 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 এইভাবে বলা ঠিক না। বিএনপির একটা রাজনৈতিক দল হিসেবে সে তো নির্বাচন চাইবেই, সে নির্বাচনের জন্য দাবি করবেই, এটা তো স্বাভাবিক। এখানে নানা ধরনের ইয়ে আছে, সন্দেহ সংশয় এসব তো আছে। আপনি জানেন যে এগুলো সমাজে বিরাজমান আছে, এই বিতর্ক, এই সমস্ত সন্দেহ। দর্শক সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে বিএনপি আসলে ভারতের সাথে একটা সমঝোতা করেছে, যে সমঝোতা হচ্ছে নির্বাচন। বিএনপি কে দিয়ে ভারত যেটা করাতে পারবে কিন্তু ডক্টর ইউনূসকে দিয়ে সেটা করাতে পারতেছে না, আর যার কারণে বিএনপি নির্বাচনের কথা বলছে এবং বিএনপি সে কথাটাকে আরো শক্তিশালী করার জন্যই ভারতও একই সুরে কথা বলছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো আর সুজি খায় না, তারা সবকিছু বুঝতে পারে যে কোন দল কোন সময় কি কথা বলে। তো বিএনপির সাথে যে ভারতের সমঝোতা হয়েছে আর এই কারণে তাদের কথার সুর একরকম, সেটা মোটামুটি বাংলাদেশের মানুষের বোঝা হয়ে গিয়েছে। যাই হোক, আমরা চাইবো যে বিএনপি যেটাই করুক না কেন, ভারতের স্বার্থে যদি কোনো কিছু করে তাহলে কখনোই বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, তাদেরকে কখনোই সাপোর্ট করবে না। তাদের উচিত হবে সবকিছু ছেড়ে দিয়ে এই দেশের জনগণের উপর আস্থা রাখা, তাহলেই হয়তো বা সামনে নির্বাচনে তারা কিছু একটা করতে পারবে। আর যদি মনে করে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতা যেতে পারবে না, তাহলে তাদেরকে বলবো ডক্টর ইউনূসের দিকে তাকান। ডক্টর ইউনূসের দিকে ভারতের কোনো সমর্থন নাই, ডক্টর ইউনূসের প্রতি মানুষের বিশ্বাস আছে, আর ডক্টর ইউনূস ক্ষমতায় টিকে আছেন এবং তিনি ইচ্ছা করলে তার ক্ষমতা দীর্ঘ করতে পারবেন। আপনারাও তো কিছু করতে পারবেন না, ভারত তো পরেও কিছুই করতে পারবে না। তো এটাই বলবো বিএনপিকে, আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন আমাদের দেশে।